দর্শক, আমাদের নিয়মিত টকশো এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আজও কোভিড পরিস্থিতি নিয়ে আলাপ করব। টানা 4 দিন 200-রও বেশি মৃত্যু, আজ 210 জনের প্রাণহানি ঘটেছে। কঠোর লকডাউন শেষে মধ্যরাত থেকে বাস, ট্রেন, লঞ্চ চলাচল শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হবে। আজকে দিনের খবরের মধ্যে আমরা দেখেছি যে ফাইজারের টিকা পাওয়ার দাবিতে প্রবাসীরা বিক্ষোভ করেছেন। ঢাকার বাইরে মৃত্যু এখনও কমছে না, বরিশালে শনাক্তের হার 63। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে যে সামনে খুবই খারাপ পরিস্থিতি কাছাকাছি আমরা চলে এসেছি। ডিজি হেলথ তিনিও বলেছেন যে শিথিল যে করা হয়েছে পরিস্থিতি, এর ফলে কোভিড সংক্রমণ বাড়বে। ইতিমধ্যে ফেরিঘাটগুলোতে খরমুখ মানুষের ভিড় শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে যাত্রী এবং লঞ্চ মালিক উভয়েরই জরিমানার কথা বলেছেন কর্তৃপক্ষ। বিধিনিষেধ শিথিল হওয়ার যে কী পরিণতি সেটি আমরা আলাপ করব এবং সেখান থেকে শিক্ষা নেব। বিনোদন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান এগুলো নিয়ম অনুযায়ী বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মানতেই হবে সবাইকে, সেই তাগাদা বা সেই বার্তা জোরালোভাবে দেওয়া হচ্ছে। যে কোনো ধরনের জনসমাবেশ এড়াতে বলা হচ্ছে। কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কিছু নির্দেশনা তো ইতিমধ্যে আমরা পেয়েছি, সেগুলো কতটা মানা হবে সেটির দিকেই সবার নজর থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন যে প্রধানমন্ত্রী লকডাউন ব্রেক দিয়েছেন, তিনি ব্রেক দিল, করোনার কিন্তু ব্রেক হয়নি। সুতরাং করোনার ব্যাপারে সবাইকে সজাগ থাকার বার্তা তিনি দিয়েছেন। আজকের অনুষ্ঠানে করোনা পরিস্থিতি আমরা আলাপ করব। রাজনৈতিক আলাপের সময় আসলে সেভাবে এখন নয়, তবে আজ আমরা যে খবরটি পেয়েছি যে রওশন এরশাদকে চেয়ারম্যান করে এবং বিদিশাকে কো চেয়ারম্যান করে জাপার একটি নতুন কমিটি হয়েছে, সেখানে এরিক এরশাদও রয়েছেন। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আটকে আছে, সেই আটকে থাকা পরীক্ষা কি হবে সেটি নিয়ে শিক্ষামন্ত্রী কাল ব্রিফিং রেখেছেন। এই আলোচনার বিষয় শুরুতে পরিচিত হব। আপনারা সবাই চেনেন, আমাদের দুজন অতিথি আলোচক হিসেবে আছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা এবং জনাব সুভাষ সিংহ রায়। স্বাগত আপনাদের দুজনকেই। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, পরিস্থিতি তো আমরা দেখছি এবং কালকে থেকে সব খুলে দিচ্ছে, তো খুলে দেওয়ার কি শিথিল করা হলো, তবে এটা যে শিথিল ছিল না সেটাও বলা মুশকিল। যে কঠোর লকডাউন শুরু হয়েছিল 14 দিন আগে, সেটিতে আসলে কোনোভাবেই কঠোর লকডাউন বলা যায় না, এবং এটা আসলে লকডাউন ছিলই না। পৃথিবীর কোথাও 7 দিন করে কোনো লকডাউন হয় না, লকডাউন হয় 14 বা 21 হয়। আমরা প্রথমে 7 দিন দিয়েছি, পরে 7 দিন বাড়িয়েছি। এবং লকডাউন মানে কিছু কমপ্লিটলি আমার কাছে যেটা মনে হয়, যেটা আমরা দেখেছি সব জায়গায়, যতটা স্ট্রিক্ট হওয়া যায় সব কিছু বন্ধ রাখার ব্যাপারে, কিন্তু এখানেই প্রথমেই কিছু কম্প্রোমাইজ করা হয়েছে যে গার্মেন্টস খোলা থাকবে, এটা খোলা থাকবে, সেটা খোলা থাকবে। এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে, সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে এটা মানার নয়, সুতরাং তারা মানার কোনো চেষ্টা করে নেই। রাস্তায় সেনাবাহিনী নামিয়ে, পুলিশ নামিয়ে চেষ্টা করেছে সরকার, কিন্তু মানুষের মনে এটার আসলে কোনো রেখাপাত হয়নি। এবং তারই আমরা একটা ফলাফল দেখতে পাচ্ছি যে সংক্রমণ 200-র নিচে কিন্তু নামছে না। এই কারণে যে পুরো ব্যবস্থাপনার মধ্যে এত অবৈজ্ঞানিক ব্যবস্থাপনা, যার কারণে আমরা একটা সময় যেটা বলেছিল, আমাদের মন্ত্রী মহোদয়রা বলেছিলেন আমরা করোনার চাইতে শক্তিশালী। করোনা বুঝিয়ে দিয়েছে যে করোনা তাদের চাইতে শক্তিশালী এবং সবচেয়ে শক্তিশালী তারা। এবং এই কারণটাই সবচেয়ে বড় ভুলটা হয়েছে। আমরা সারা পৃথিবীর মানুষ যখন লকডাউন নির্ভর হয়েছিল, আমরা তখন লকডাউন করিনি। এখন সারা পৃথিবীর মানুষ টিকা নির্ভর, আমরা লকডাউন করছি। পুরো বিষয়টা উল্টা পথে হাঁটার কারণেই কিন্তু এই কাণ্ডটা ঘটেছে। আমরা শুরু থেকে যদি বিষয়টাকে একটা বৈজ্ঞানিক ভিত্তিতে ব্যবস্থাপনার মধ্যে আনতে পারতাম, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতিটা হতো না, কিন্তু সেটা হয়নি। দেখেন আজকে পর্যন্ত এই যে শিথিল করা হলো, সেখানেও দেখেন বলা হচ্ছে যে পরামর্শ কমিটির লোকজন বলছেন যে তাদের পরামর্শ শোনা হয়নি। তাহলে জাতীয় পরামর্শ কমিটি কেন আছে? বা তাদের পরামর্শ যদি নাই শোনা হয়, এটা একাধিকবার, শুধু আজকে নয়, একাধিকবার এই বক্তব্য শুনতে হয়েছে তাদের কাছ থেকে। ফলে পুরো ব্যবস্থাপনা আমরা বোধহয় মনে করেছি যে আমরা করোনা একটা সমস্যা, যেটাকে প্রশাসনিক পদক্ষেপে আমরা দমন করতে পারবো, কিন্তু করোনা তো আসলে ব্যবস্থাপনার আওতায় এনে নিয়ন্ত্রণ করার একটা বিষয়, মানুষের চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে সংক্রমণকে ধীর গতিতে পরিণত করা। তো সেই কাজটা কখনোই করা হয়নি। একটা কথা বলা হবে যে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, এটা ঠিক, কিন্তু মানুষকে কেন মানানো গেল না সে প্রশ্নের উত্তর কিন্তু কোথাও আমরা পাচ্ছি না। এবং এটা মানাতে গেলে যে কাজগুলো করা দরকার ছিল, সারা বাংলাদেশের মানুষকে মোবিলাইজ করা, কমিউনিটি মোবিলাইজেশনের মাধ্যমে, এবং আমার এত বড় একটা স্থানীয় সরকার কাঠামো আছে সেটাকে ব্যবহার করা, কোনোটাই কিন্তু চেষ্টা করা নেই। চাঁপাইনবাবগঞ্জের একজন ডাক্তার শিমুল 60% থেকে 10% নামিয়ে এনেছেন শুধু মানুষের সম্পৃক্ততায়, মানুষকে সম্পৃক্ত করে। তাহলে এইটা কি মডেল হতে পারতো না সব জায়গায়? আমরা মনে হয় এই চেষ্টাটা না করে একটা ব্যুরোক্রেটিক অ্যাপ্লিকেশন করার চেষ্টা করেছি, এবং সেইটারই কিন্তু ফলাফল দেখতে পাচ্ছি। এখন করোনার করাল গ্রাসে
ঔষধ এবং চিকিৎসাহীনতায় একটা বিপন্ন জনপদে পরিণত হয়েছে পুরো বাংলাদেশ। এবং শুরুর দিকে যেটা ছিল কেন্দ্রে, এটা কেন্দ্রীভূত ছিল, কিন্তু একটা প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং গ্রামীণ পর্যায়ে কিন্তু এখন বেশি হচ্ছে। এবং এই যে আপনি খুলে দিলেন 7 দিনের জন্য, এর যার যেটুকু অ্যাচিভমেন্ট হতো সেটাও কিন্তু ভেস্তে যেতে বসেছে। আমরা জানি না যে কি করা যাবে, তবে সরকারের হাতে নিশ্চয়ই অনেকগুলো অপশন ছিল না। এই যে জীবন জীবিকার যে আমরা একটা শব্দ উৎপাদন করেছি, এটা উৎপাদনই বলছি আমি, এবার এটাও খুব বিমূর্ত। আসলে যদি জীবন না বাঁচে আপনি জীবিকা কি করে বাঁচাবেন? আমার এখানে জীবিকাকে জয়যুক্ত করতে গিয়ে জীবনকে পরাজিত করছি কিনা আমরা, সেই ভাবনাটাও কিন্তু কখন আমরা বৈজ্ঞানিকভাবে ভাবি নেই। বলে সামগ্রিকভাবে বলবো যে আমাদের করোনা ব্যবস্থাপনা কখনোই কোনো ফলদায়ক ছিল না। হয়তো ঈশ্বরের কৃপায়, আল্লাহর রহমতে আমাদের হয়তো একটা সময় মৃত্যু কম ছিল, সংক্রমণ কম ছিল, এবং তারপরেও বলতে হয় একটা দিনও শূন্য সংক্রমণ ছিল না, একটা দিনও শূন্য মৃত্যু ছিল না। সুতরাং আত্মপ্রসাদের কোনো জায়গা ছিল বলে মনে হয় না, কিন্তু আত্মপ্রসাদে ভুগতে ভুগতে আমরা বিপদটাকে ডেকে নিয়ে আসছি। এবং ভারতে যখন ডেল্টা ভেরিয়েন্টের আক্রমণটা শুরু হয়েছে তখনই কিন্তু সাবধানবাণী উচ্চারিত হয়েছিল, কিন্তু তখন আমরা সাবধান হইনি। আমরা তখন বিয়ে, শাদী, জন্মদিন, পৌরসভা নির্বাচন থেকে শুরু করে পর্যটন কেন্দ্র যাবতীয় উন্মাদনা করেছি। এবং আমাদের প্রত্যেকটা ব্যবস্থাপনা, আমাদের এই যে করোনা ব্যবস্থাপনা ব্যবসা বান্ধব হতে গিয়ে আমরা আসলে করোনা বান্ধব হয়েছি। এবং এইটাই আমার জন্য, আমাদের জন্য কাল হয়েছে। তারপর আমি এই সময়টাতে আমি কয়েকটা প্রস্তাব রাখতে চাই। একটু আপনার প্রস্তাবগুলো আমি অবশ্যই শুনবো সুনির্দিষ্টভাবে। জনাব সুভাষ সিংহ রায়, এইটা আলোচনা যখন আমরা করি, স্বাভাবিকভাবে আমরা যখন কয়েনের উল্টো দিকে দেখি যে নিশ্চয়ই ঈদ আসছে, একটা বিরাট মানে ঈদের একটা অর্থনীতি আছে, উৎসবের একটা অর্থনীতি আছে, প্রচুর মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত আছে। এখন সেই ইকোনমিক সেই মানে লাভালাভের হিসাব যদি করি, সেক্ষেত্রে 7 দিন ওপেন রাখলে কি সুবিধা, আর যদি বন্ধ রাখতাম তাহলে কি বেনিফিট হতো? লাভ লোকসানের কথা যদি বলতে চান তো প্রায় 1.5 বছর আগে রতন টাটা বলেছিলেন যে লাভ লোকসান নিয়ে ভাববেন না, বেঁচে থাকাটাই লাভ। তা আমাদের বেঁচে থাকাটা লাভ কি ক্ষতি আমি আমার কার্যকলাপ দিয়ে কিন্তু বোঝাতে পারিনি। বলা যায় প্রলম্বিত প্রলয়, এই করোনার যে কালটি, এটা প্রলম্বিত প্রলয় আমাদের জন্য, আমাদের সকলের জন্য। আমরা ঘটনার যে অভিঘাত, সেই অভিঘাত কঠিন থেকে কঠিনতর হচ্ছে, এবং মনস্তাত্ত্বিক আবেগের ঢেউ আমাদের নিয়ম বিধি মানার ক্ষেত্রে ব্যত্যয় ঘটাচ্ছে। আমরা নানা রকম বিষয়গুলো সামনে আনছি এবং সত্যি অনেকগুলোর মধ্যে মনে হয় আসলে যুক্তি আছে, বাস্তবতা আছে। যেটা সৈয়দ ইস্তাক যা বললেন, জীবন ও জীবিকার যে সমন্বয় কিংবা দ্বন্দ্ব কিংবা একটার সাথে আরেকটার সম্পর্কের কথা যখন বলা হচ্ছে, জানি না আমরা ঠিক করছি কিনা। গ্রামকে যে ক্ষমতায়ন না করলে শহর যে বাঁচবে না, এবার দ্বিতীয় ঢেউতে এবার কিন্তু বোঝা গেছে। আমরা পরিষেবার যে সুষম বন্টন করতে পারিনি, অনেকগুলো ব্যত্যয়ের জায়গা আছে। এগুলো যদি আপনি আলোচনা করতে যান অনেক সময়ের প্রয়োজন। আমি এখনো পর্যন্ত সাধারণ মানুষকে আমরা নাকের ওপরে মাস্ক পরাতে পারিনি। অনেকে কেউ কেউ মাস্ক পরছেন থুতনির নিচে। এবং ভালো থাকার জন্য এবং ভালো রাখার জন্য আমাদের যে উদ্যোগগুলো বর্তমান সরকার তার ব্যবস্থাপনার মাধ্যমে নিয়েছেন, সেগুলো কোনো কোনো সময় শুরুর দিকে ভালো থাকলেও পরবর্তীতে সে ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। এবং বাঙালি জাতির আমার কেন জানি মনে হয় আসলে 3টে হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। আপনি আইন শৃঙ্খলা যারা রক্ষা করেছেন তারা কিন্তু গলদঘর্ম হয়েছেন, এবং আপনার টেলিভিশনের ক্যামেরা সহ বিভিন্ন জায়গায় যারা গিয়েছেন কাজ করতে এই করোনাকালীন সময়, বিশেষ করে সর্বশেষ যাকে আমরা ডাক নামে অভিহিত করি লকডাউন, এর প্রকৃত নাম হচ্ছে বিধিনিষেধ কিংবা কঠোর বিধিনিষেধ, যে নামে ডাকি না কেন, সেখানে দেখবেন যে নানান রকম অজুহাত, এবং অজুহাতের অধিকাংশই যে ফেক অজুহাত এটা বোঝাই যায়। কিন্তু ওই যে আমরা মনস্তাত্ত্বিক আবেগের ঢেউটাকে খুব বেশি পাত্তা দিয়েছি। এখন সেটাকে আপনি কোনভাবে এটাকে মূল্যায়ন করবেন, আমাদের মূল্যায়নের সময় এসেছে কিনা কিংবা সময় চলে গিয়েছে কিনা। সাধারণ মানুষ নানাভাবে কনফিউজড।
এটা তাদের বিস্তৃত ঘোরাফেরা দেখেই বোঝা যায়। এখন কেন বুঝতে চান না? ভারতের উত্তরপ্রদেশ এবং সবচেয়ে যে বলা হচ্ছিল, আপনি যদি এখনই অনলাইনে যান, আপনার ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্স চেন্নাইয়ের, তারা একটি তথ্য দিয়েছে, আর ফ্যাক্টর বলেছে, অর্থাৎ শনাক্তের সাথে মৃত্যুর যে অনুপাত, সেই অনুপাতটা হিসেব করে বলেছে 4টি ফ্যাক্টর এখানে কাজ করছে, এবং সেটা ভারতবর্ষের সামনে, বিশেষ করে ভারতের কথা বলেছে, ভয়ঙ্কর দিকে যাচ্ছে। আমরা ভারতের সঙ্গে তুলনা করছি কেন? কেননা আমরা খুব ভালো করে জানি এই যে ডেল্টা এবং ডেল্টা প্লাস, প্রকৃত অর্থে এটা তো মানে ভারতীয় ভ্যারিয়েন্ট। যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে তারা অভিযোগ করেছে, চীন থেকে উৎপত্তিগত যে ভাইরাস, তার নাম যদি ওয়ান ভাইরাস না হয়, যদি চীন ভাইরাস না হয়, তাহলে কেন ভারতের এই প্রক্রিয়াকে ভারতীয় ভাইরাস বলা হচ্ছে, ভ্যারিয়েন্ট বলা হচ্ছে? স্বাভাবিক কারণ তখন আলফা, গামা, ডেল্টা সমস্ত নামে বেটা গামা নামকরণ করা হয়েছে। যাই হোক, আমরা আবারও বলি, ঘটনার অভিঘাত কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়েছে। ওই যে 4টা কথা কি বললেন সেটা, এই যে 4টের যে আর ফ্যাক্টরের কথা বলছে, সেটা বলছে 1-এর অধিক গেলে আনুপাতিক হারে তখন 100 জন থেকে 170 জন আক্রান্ত হবে, 180 জন আক্রান্ত হবে, তার থেকে বেশি গেলে কত আক্রান্ত হবে, ওরা সমস্ত অঙ্ক কষে দেখিয়েছে গতকালকে। সেখানে তারা বলছে ভারতের উত্তরপ্রদেশ সহ বিশেষ করে যেই কেরালা মডেল নিয়ে আপনার টেবিলে আলাপ করেছি, সেই কেরালা কিন্তু এবার ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। অর্থাৎ, এবং আপনি দেখবেন ইউরোপের কোনো কোনো দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোনো রাজ্যে আবার কিন্তু সে করোনার থাবা দিয়েছে। অর্থাৎ আপনি যেখানেই আলগা করেছেন, যেখানে আপনি নিয়ম নীতির বাইরে গিয়েছেন কিংবা খুব হালকাভাবে দেখেছেন, সেখানেই কিন্তু পরিস্থিতিটা ঘোলাটে হয়ে গেছে। অর্থাৎ সেই বিভাগগুলো আমাদের এখন মানতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে এর যে ভয়াবহতা, আমরা এই ভয়াবহতার ব্যাপারে আমাদের অনুধাবন করতে পারছি না। আমরা সেই জায়গায় কি করতে পারি সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করতে, কিন্তু ভাবনা চিন্তার পরিসর খুব বেশি আমরা বিস্তৃত করতে পারছি, সেটাও আমরা বলার কোনো সুযোগ নেই। এখন যে নিয়ম নীতির কথা বলা হয়েছে সেগুলো কঠোরভাবে মানতে হবে, সেই বার্তা কর্তৃপক্ষ দিচ্ছেন। একই সঙ্গে গরুর হাটও খোলা থাকবে, মানুষজন ঘরে ফিরবে, সব কিছুই হবে নিয়ম নীতি মেনে করতে হবে, কিন্তু স্বাস্থ্যবিধি মনে করতে হবে। এবং স্বাস্থ্য অধিদপ্তর বলছে বা সংশ্লিষ্ট সবাই বলছে পরিস্থিতি খারাপ হবে। সুভাষ সিংহ রায় সর্বশেষ যে কথাটা দিয়ে শেষ করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমরা যেখানেই দেখেছি সারা পৃথিবীতে যেখানেই শিথিলতা দেখানো হয়েছে সেখানে কিন্তু করোনার থাবা ভয়ঙ্কর হয়েছে। ব্রাজিল বলেন, ভারত বলেন, আপনি আমেরিকার কোনো কোনো অঙ্গরাজ্য বলেন, এমনকি ভারতের সব জায়গায় কিন্তু একই রকম হয়নি, কোনো কোনো জায়গায় বেশি হয়েছে। এবং পাকিস্তান, আপনি যদি নেপালের দিকে তাকান, শিথিলতা দেখানো মাত্রই কিন্তু নেপালের সিডনি। সুতরাং এটাকে মাথায় রেখেই আমাদেরকে আসলে বিবেচনা করা উচিত ছিল। তারপরেও সরকারের সামনে বাস্তবতা কিন্তু অন্যরকম, কারণ বাংলাদেশ একটা ছোট দেশ, অসংখ্য মানুষ, এবং সেখানে কিন্তু এমনিতেই দারিদ্র্যসীমার নিচে সরকার অনেক 10 বছরের চেষ্টা করে দারিদ্র্যসীমার নিচে মানুষ কমিয়ে এনেছিল। করোনায় নতুন করে আবার 2 কোটি মানুষ যুক্ত হয়েছে মানে এই সীমার নিচে। সুতরাং একটা চ্যালেঞ্জ সরকারের জন্য আছে, এবং সেটাকে ব্যবস্থাপনার আওতায় আনতে গিয়ে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে, যেটা তার অর্থনীতির চাকাকে পুনরুদ্ধার করার জন্য। আপনি যদি ফার্স্ট এপিসোডটা দেখেন করোনার, তাহলে বাংলাদেশ কিন্তু ইকোনমিক রিকভারিতে সবচেয়ে ভালো করেছিল, কিন্তু সেটা এখন ধরে রাখা খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। ইকোনমিক রিকভারি করতে গিয়ে আমরা করোনার কাছে আত্মসমর্পণ করেছি, এবং সেটাই এখন বাস্তবতার সামনে। স্বাস্থ্যবিধির যে কথাগুলো আমি প্রজ্ঞাপনটা আসার সময় দেখে এসেছি, এখানে যে কথাগুলো বলা হয়েছে এগুলো কোনোটাই নতুন কথা নয়, কিন্তু এগুলো তো আসলে মানা হবে না, এটাই আমরা নিশ্চিত। মানা যেহেতু হবে না, সুতরাং প্রজ্ঞাপন দেওয়ার জন্য দিচ্ছে, মানবে কি মানবে না জনগণের সেই জায়গাটায়। 1.5 বছরে আমরা মানুষকে মাস্ক পরাতে পারলাম না, কিংবা মাস্কটাকে তুতনির উপরে তুলতে পারলাম না, এর চেয়ে বড় ব্যর্থতা হয়। আমি এটাকে জাতীয় ব্যর্থতা হিসেবেই দেখব। কে দায়ী নয় সেটা ভিন্ন কথা, কিন্তু কিছু প্রস্তাবনা রাখতেই চাই। আমার কাছে মনে হয় যে আমাদের হাতে সময় খুব কম, কোরবানির ঈদ আছে এবং সেখানে গরুর হাটগুলো থাকবে। প্রথম কথা হলো, আপনি দেখেন মুসলিম বিশ্বের প্রধান আমাদের সারা পৃথিবীর ধর্মীয় স্থান সৌদি আরব, সেখানে যদি প্রতীকী হজ হতে পারে, বলা হয়েছে যাদের ইমিউনাইজেশন আছে, অর্থাৎ
সারা পৃথিবী থেকে কেউ যাবে না, সৌদি আরবেরও সবাই পড়তে পারবে না, কেবল তাদের যাদের 2 ডোজ টিকা দেওয়া আছে তারা হজ করতে পারবে। তাহলে আমরা কেন একটা প্রতীকী ঈদের জামাত করতে পারবো না? আমার কাছে মনে হয় এই জায়গায় কেন আমি শক্ত অবস্থান নিতে পারবো না, কেন ঢল করে আমাকে ঈদের নামাজ পড়তে হবে? আমার কাছে মনে হয় যে অতিমারির বিষয়টা হাদিসেও আছে, কোরআনেও আছে, শুধুমাত্র এটা মানুষকে বোঝানোর একটা ব্যাপার। আমার মনে হয় সরকারের দিক থেকে একটা অবস্থান নেওয়ার ব্যাপার। দ্বিতীয় হলো কোরবানির হাট। যেহেতু কোরবানির হাট আপনি করবেন, স্বাস্থ্যবিধি মেনে কোরবানির হাট, এর চেয়ে ভেগ কথা আর হতে পারে না, এটা কোনো মিনিং ক্যারি করে না। তাহলে আপনি কি করতে পারেন? আপনি একদম নিশ্চয়তা দিতে হবে, এবং এটা সম্ভব, এখনও সম্ভব, যে অ্যান্টিজেন টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে যাদের নেগেটিভ আসবে শুধু কেবল তারাই ঢুকতে পারবে হাটে। এটা করা কোনো কঠিন কাজ বলে অন্তত মনে করি না, এবং সেই পরিমাণ কিটও দেশে আছে বলে ডাক্তাররা আমাকে জানিয়েছেন। 3 নম্বর হলো আপনাকে একটু নির্মম হতে হবে, নিষ্ঠুর হতে হবে। সৌদি আরব আজকে একটা ন্যাশনাল ফরমান জারি করেছে যে 10,000 রিয়াল জরিমানা হবে যদি কাউকে মাস্ক পরা না দেখা যায়। আর মাস্ক যদি নাকের নিচে নামে তাহলে কত রিয়াল জরিমানা, আমি এই মুহূর্তে ফিগারটা মনে নেই। তাহলে আপনাকে সেই জায়গায় কিন্তু যেতে হবে। জরিমানা শুধু ফ্যাক্টর না, এখানে আপনাকে বাধ্য করতে হবে মাস্ক পরাটা। আমার তো মনে হয় আমরা যেহেতু লকডাউন করতে পারি না, আমার তো এ কারণে শতভাগ মাস্ক পরাটা নিশ্চিত করতে বললে তো আমি একটা বড় ধরনের অ্যাচিভমেন্টে যেতে পারতাম করোনা সংক্রমণ ধীরগতি করার ক্ষেত্রে। এবং 4 নম্বর হলো যে আমরা অলরেডি করে ফেলেছি, এটা এখন আর কিছু করার নেই, কিন্তু একটা প্রস্তাবনা ছিল আন্তঃজেলা ভ্রমণ নিষিদ্ধ করা, কিন্তু ইতিমধ্যে তো আপনি অ্যালাউ করে ফেলেছেন, লঞ্চ চলবে, বাস চলবে। এটা খুবই একটা বড় আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হচ্ছে। যেহেতু আপনি 22 তারিখ 23 তারিখ থেকে লকডাউনে যাবেন কঠোর, এই মানুষগুলো যে যাবে তারা কিভাবে যাবে না, তারা যাবে, এর মধ্যে যাবে, এবং তারা কিন্তু গিয়ে আটকা পড়বে। তারপরে আসবে কিভাবে? আসার সময় তারা সিন ক্রিয়েট করবে, তারা দল বেঁধে পায়ে হেঁটে ফেরিঘাটে আসবে। আপনাকে জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস রাখতে হবে, তারা সেটা মানবে না, ঠিকই ফেরিতে উঠে পড়বে। আপনাকে জরুরি পণ্য সেবা রাখতে হবে, তারা ঠিকই ট্রাকে করে আসবে। অর্থাৎ এই সিদ্ধান্তটা একটা সবচেয়ে, আমার কাছে মনে হয় যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। সুভাষ সিংহ রায় না, সৈয়দ ইশতিয়াক রাজা যে বর্ণনাগুলো করলেন সেই বর্ণনা তো বর্ণনার ভগ্নাংশ মাত্র, এবং তার আমি তো আগেই বলেছি যে ঘটনার অভিঘাত কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আমরা কেন জানি কমিউনিটি বেসড যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা কিন্তু সামনে আনতে পারিনি, এবং শুধুমাত্র অভিযোগ করা ছাড়া আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্য কোনো কার্যক্রম চোখে পড়ছে না, বিশেষ করে যারা বিরোধী দল। আমি এই অর্থে রাজনীতির প্রসঙ্গটা আনলাম। বিরোধী দলের রাজনীতি যারা করেন, যারা প্রতিদিনই কথা বলছেন, আপনিও প্রচার করছেন, মানে গণমাধ্যম প্রচারিত হচ্ছে, সেখানে তারা কিন্তু কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তারা যে কোনো কয়েকটি জেলা শহর বলতে পারতো যে তারা অন্তত 20 জন একেবারে নিরাপদ দূরত্ব রেখে মাস্ক পরে তারা একটা কিন্তু শোভাযাত্রা করতে পারত, মানে সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে ওই জায়গা করতে পারত, এবং এই যে মানবিক ভাবনার যে জায়গাটি সেটাকে সম্প্রসারিত করতে পারত। কারণ এখানে আপনি স্বয়ংভূ বলে কিছু নাই। এই জগৎ সংসার এত কঠিন, বাস্তবতা এত কঠিন, এত বেশি মানুষের ভিতরে আত্মকেন্দ্রিকতা। আর মানব সভ্যতার আগেও মানুষ যখন গুহায় বাস করত, তখন কিন্তু একটা প্রাণীকে ধরে 10 জন মিলে খুঁচিয়ে খুঁচিয়ে সেই মাংসটা ভক্ষণ করতো, পুড়িয়ে কিংবা করে, তার আগেও কাঁচা খেত। আপনি যদি ওই মনস্তত্ত্বের হিসাব যদি করেন, তাহলে পরবর্তীতে যখন এই মাংস নিয়ে যখন মারামারি হতো, নিজেদের মধ্যে মারামারি হতো, কাটাকাটি, একজন একজনকে ভক্ষণ করার পরিস্থিতি ছিল। আমরা সেই জায়গাতে খুব বেশি যে দ্রুত উন্নতি ঘটিয়েছি, কি সভ্যতার জায়গায় চলে এসেছি, এটা আমার কাছে মনে করার কোনো কারণ নেই। তাহলে আমি কালকে এমন একটি কেন্দ্রের ভ্যাকসিনেশন সেন্টারের আমাকে আশপাশে যেতে হয়েছিল আমার পেশাগত কারণে। সেখানে কিন্তু রাষ্ট্রের কর্তা ব্যক্তির সঙ্গে যারা যুক্ত কিংবা ওই ব্যবস্থাপনার সাথে যুক্ত, তাদের পরিবারের কিংবা তাদের ওই সংস্থার লোকজন ভ্যাকসিনেশনের জন্য লাইনে গিয়েছে। ওখানকার যারা দায়িত্বরত কর্মকর্তারা বলেছেন, আপনার স্যার দূরত্ব বজায় রেখে লাইন দিয়ে আসুন। চিৎকার করে কয়েকজন বলছে যে আমরা যেভাবে হোক নেব, আপনারা দেওয়ার ব্যবস্থা করেন।
আপনি এই যে মানসিকতা। উন্নাসিকতা এবং এটার আপনি কি দিয়ে করবেন, কোন দিয়ে বন্ধ করবেন? ঢাকা শহরে আমরা কিন্তু জরিপ করতে পারিনি, আমরা কিন্তু তথ্য আমার কাছে নাই। যারা এই ফেরিঘাটে যাচ্ছেন, যাদের ছবি গণমাধ্যমে দেখানো হচ্ছে, এই আলোচনা আমি একটু 30 সেকেন্ড পরেই করি, তারা কি ঢাকা শহরের নাগরিক, ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা, না ভাসমান নাগরিকদের একটা অংশ? কারণ ঢাকা শহরে কত মানুষ থাকেন আর কত মানুষ প্রতিদিন সকালবেলা আসেন, কাজ অকাজ সমস্ত মিলে তার পেশাগত কারণে, তার রুটি রুজি তদবির নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে সকালবেলা আসছেন, সচিবালয়ের আশপাশ দিয়ে ঘোরাফেরা করছেন, বিভিন্ন কর্তা ব্যক্তিদের কাছে যাচ্ছেন, এর কাছ থেকে নিচ্ছেন, ওর কাছ থেকে ওটা নিচ্ছেন, ওখান থেকে নিচ্ছেন, কিছু টাকা পকেটের মধ্যে নিয়ে এসে চলে যাচ্ছেন আবার বাড়িতে। আমি শেষ করছি ওই জায়গায়। আপনি বলছেন সামর্থ্য হারিয়েছে বাংলাদেশের মানুষের, অর্থর দত্ত বলেছেন 2 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে এসেছে। যতই তথ্য আমরা দিই না কেন, একটি মানুষ 10,000 টাকা খরচ করে ঢাকার থেকে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে, গাড়ি নিয়ে চলে যাচ্ছে, অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাচ্ছে। এখন যদি আমি বলি যে মানুষের অর্থনৈতিক সংকট আছে, আমি মানতে রাজি না। আমি বলছি এটা তো জরুরি প্রয়োজনে যেগুলো থাকে, কিন্তু একটা কমন একটা কর্মসূচি থাকার দরকার ছিল কিনা, যেটার মধ্যে ধরেন আপনি এর আগেও আমরা করোনার গত বছরের প্রথম ঢেউতে দেখেছিলাম যে মানুষকে সরাসরি সাহায্য করা, হ্যাঁ, বা খাদ্য সহায়তা অথবা নগদ অর্থ সহায়তা করা নিম্নবিত্ত বা প্রান্তিক মানুষকে, সেই কর্মসূচিটা কি আপনি দৃশ্যমান? আমি আসছি আপনার কাছে, এটা তো আমি যোগ করে দিই কারণ তাহলে একবার বলতে সুবিধা হবে। একেবারে এক কথায় মাননীয় প্রধানমন্ত্রী 3,200 কোটি টাকা শুধু বরাদ্দ করেছেন এই প্রান্তিক জনগোষ্ঠীদের কিন্তু সহায়তা করবার জন্য, এই গত 2 দিন আগেই। আপনি দেখেন সামাজিক সংগঠনের উদ্যোগ কয়েকটা আছে। আপনি যুবলীগ কিন্তু সারা বাংলাদেশে রেশনিং সিস্টেম চালু করেছে এবং এটা কিন্তু অভূতপূর্ব একটি ঘটনা। তো এই যে কাজগুলো, সেই কাজগুলোর কথা আমি বলছি, কিন্তু ওই যে আমি একটু বলেছিলাম না যে মানবিক ভাবনার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমরা কতটুকু সম্প্রসারিত করতে পেরেছি সেটাই বলবার চেষ্টা করেছি। জি, ধন্যবাদ। দেখেন পশ্চিমবঙ্গের দিকে যদি তাকান, তাহলে যে পশ্চিমবঙ্গে যে লাস্ট লকডাউনটা হলো সেটা দেখেন একদম নিশ্চিদ্রভাবে লকডাউনটা হয়েছে, কমপ্লিট লকডাউন যেটাকে বলে সেটা হয়েছে। কিভাবে সম্ভব? ওরা কি আমাদের যদি ব্যবস্থাপনায় কোন উন্নত? আসল কথা হলো যে এখানে একটা সিস্টেমকে তারা আনতে পেরেছে। তারা পঞ্চায়েত পর্যন্ত, আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে যে আমরা এই যে স্ট্রিক্ট লকডাউন, আনকম্প্রোমাইজিং অ্যাপ্রোচ অফ লকডাউন, সেইটা করা মানে কি একটা উপায়, এর বাইরে এই যে আমরা সারাদিন ধরে কত আলোচনা করছি, মানুষ দায়ী, জীবিকার প্রয়োজন, সামাজিক সংগঠন আছে কিনা, সামর্থ্য আছে কিনা, আমাদের বিমূর্ত কোনো ধারণা আছে কিনা, আমাদের এত আলোচনা তো তোর প্রয়োজন নেই। ওরা সিস্টেম অ্যাপ্লাই করেছে। লকডাউন মানে লকডাউন, সব বন্ধ থাকবে, কিন্তু জরুরি পরিষেবা, ওদের ভাষায় আমরা সেবা বলি, ওরা বলে পরিষেবা, জরুরি পরিষেবা খোলা থাকবে। সেটা কি? তার মধ্যে আছে এক্সপোর্ট ইম্পোর্ট, পণ্য এখান থেকে সেখানে যাওয়া, বাজারের কথাও তারা কিন্তু বলেছে কতটা সময় পর্যন্ত খোলা থাকবে। ওরা বরং দেখেছে বাজার অনেকক্ষণ খোলা, যাতে এক সময় গিয়ে ভিড় বেশি না হয়। আমরা কি করেছি, একটা নির্দিষ্ট সময় খুলেছে, মানুষ ঝাঁপিয়ে পড়েছে বাজারের মধ্যে, হুইচ ওয়াজ রং অ্যাকচুয়ালি। আর তারা তালিকা করেছে পঞ্চায়েতের মাধ্যমে, পুরসভার মাধ্যমে করে কিন্তু মানুষগুলোকে খাবার পৌঁছে দিয়েছে, যার নগদ টাকা দরকার না তাকে নগদ সহায়তা দিয়েছে। যেই সমস্ত রোগীর বাড়িতে চিকিৎসা নিলেই সম্ভব, তাদেরকে তারা সেই রকম মেসেজ দিতে পেরেছে যে আপনার হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই। এইটুকু ম্যানেজমেন্ট তারা করতে পেরেছে। আমার পক্ষে কি সম্ভব ছিল না? ছিল, যেটা শোভা সিংহ রায় কিছুটা বলেছেন। আমার এত বড় একটা বিস্তৃত স্থানীয় সরকার কাঠামো, যেটা ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিস্তৃত, তাদেরকে তো আমরা কোনো কাজে লাগাইনি। নির্বাচনে খুব ব্যস্ত থেকেছি, হ্যাঁ, আমরা নির্বাচন করিয়েছি, তাদেরকে দিয়ে তাদের গদিতে বসিয়েছি, কিন্তু তাদেরকে কোথাও ইনভলভ করিনি। প্রথম পর্যায়ে ইনভলভ করার পরে কিছু চুরি, ত্রাণ চুরি, চাল চুরির ঘটনা এসছে। লক্ষ লক্ষ ইউনিয়ন পরিষদের কর্মী, তার মধ্যে থেকে কতজনের বিরুদ্ধে অভিযোগ এসছে? মাত্র 65 জনের বিরুদ্ধে। এইটা একটা পিলফারেজ হিসেবে আপনাকে দেখতে হবে, লুফুলস হিসেবে দেখতে হবে, সিস্টেম লস হিসেবে দেখতে হবে। কিন্তু পুরো সিস্টেমটা কি গায়েব করে দিব আমি? তা তো হতে পারে না। আমরা এই কাজটা করি নাই। যেমন সংসদে সিনিয়র রাজনীতিবিদরা বলেছেন যে আমলাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমলাদেরকে সরকার দায়িত্ব দিয়েছে, আপনাকে তো দায়িত্ব থেকে দূরীভূত করা হয়নি। আপনি আপনার জনগণের দায়িত্ব নিলেন না কেন? যেটা বললে যে রাজনৈতিক সংস্কৃতি, দোষারোপের সংস্কৃতি, দায়িত্ব না নেওয়ার সংস্কৃতি। তাহলে এমপি মহোদয়রা, মেয়র মহোদয়রা, চেয়ারম্যান মহোদয়রা তারা কেন পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় একটা সচেতনতা কমিটি গঠন করতে পারলেন না? আমি জানি নির্দেশনা নেই। এমনও গ্রাম আছে যেখানে শতভাগ মাস্ক পড়ছে কিন্তু মানুষ,
কারণ ওখানকার স্থানীয় প্রতিনিধি সেই উদ্যোগটা নিয়েছেন। কোথাও কোথাও ঢাকা শহরের এমন এলাকা আছে যেখানে কাউন্সিলররা এমন কাজ করেছেন যে একটা হাত পাতাওয়ালা মানুষ নাই, প্রত্যেকের ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে বিভিন্ন জনের সহযোগিতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 4টা ছেলে উদ্যোগ নিয়ে প্রতিদিন 350 মানুষকে খাওয়াচ্ছে, মানুষের কাছ থেকে খাবার জোগাড় করে, টাকা জোগাড় করে। উদ্যোগটা নিলে এটা সম্ভব, কিন্তু আমরা সেটা দৃশ্যমান দেখি নাই। এই দৃশ্যমান না দেখার কারণটা হলো অ্যাপ্রোচটা ন্যাশনাল ছিল না। অ্যাপ্রোচটা ছিল না যে কমিউনিটি মোবিলাইজেশন হোক, অ্যাপ্রোচটা ছিল টপ ডাউন। উপর থেকে 3200 কোটি টাকা বরাদ্দ করে দিলেই কিন্তু সেটা যে মানুষের কাছে চলে যাবে এবং সেটা যে মানুষকে নিবৃত্ত করবে তা না। অ্যাপ্রোচটা হওয়া উচিত ছিল বটম আপ, তাহলে কিন্তু এটা সম্ভব হতে পারে। দীর্ঘদিন ধরে আপনি আলোচনা করছেন এই কোভিড পরিস্থিতি নিয়ে, মোটামুটি যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞতে আপনি কম না, আপনি ফার্মাসিস্টও একজন। তো সেদিক থেকে এখন যা সিদ্ধান্ত হয়েছে সেটা তো হয়েই গেছে। এই বাস্তবায়নের ক্ষেত্রে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো পরামর্শ, কোনো উপায় আপনি বাতলাতে পারেন কিনা? সতর্কতা তো শেষ নাই, কিন্তু এটার আমি আবারও উল্লেখ করছি, এটা আন্ডারলাইন করছি, কমিউনিটি বেস অ্যাপ্রোচ এটা খুব জরুরি এবং বিজ্ঞানকে সাথে দেওয়া। আমাদের যত কিছুই বলি না কেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 16 মাসে তিনি যে প্রতিদিন যে কথাগুলো বলেছেন, যে উদ্যোগগুলো নিয়েছেন, সেই উদ্যোগগুলো কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ব্যত্যয় ঘটেছে, এটা মানতেই হবে। তিনি একেবারে এমনও 3 দফা নির্দেশনা দিয়েছেন, আপনি ভ্যাকসিন নেন আর না নেন আপনাকে মাস্ক পরতে হবে, আপনাকে দূরত্ববিধি মানতে হবে, আপনি যেখানে মানুষ জড়ো হয় সেখানে আপনি যাবেন না। কোনো কোনো ক্ষেত্রে মনে হয় জহুরুল ভাই যে আমরা যেন ইলিউশন দিয়ে রিয়েলিটিকে ভোলানোর চেষ্টা করছি। এটা কিন্তু একটা বড় রকমের একটা দুর্বলতার জায়গা তৈরি হচ্ছে। আপনি এটা বলছেন পুরো ভারতবর্ষে যদি আপনি গতকালকের চিত্র দেখেন, বিভিন্ন জায়গায় মানুষের আনন্দের উৎসবের নামে হুল্লোড় তৈরি করেছেন এবং যে সমস্ত জায়গায় দর্শনীয় জায়গায়, পর্যটন এলাকায় ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বারবার জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সিডনি কি চমৎকার একটি পরিবেশ তৈরি হয়েছিল, সেরকম একটা উন্নত সভ্যতার দেশ বলা হয়, তাদের জনসংখ্যা কিন্তু আমাদের থেকে কি পরিমাণ আনুপাতিক হারে কম, এটা তো কল্পনাও করা যায় না। আমাদের তো সবচেয়ে বড় একটা শক্তি হচ্ছে আমাদের জনগণ, এই জনসংখ্যা, যাদের বয়স কম এদের সংখ্যা আমাদের বেশি। কিন্তু আবার এটাও তো সমস্যা যে আপনি কোয়ারেন্টাইন কিংবা আইসোলেশন যাই বলেন না কেন, এই কাঠামোর মধ্যে কিন্তু করাটাও বেশ কঠিন। আমরা স্কুল কলেজ যখন বন্ধ রয়েছিলাম, আমরা একদম গোড়ার থেকে আমাদের এই অ্যাপ্রোচটা নেওয়া উচিত ছিল যে আমরা ওখানে আইসোলেশন সেন্টার করব। আমরা করতে পারি নাই, কিংবা করতে গেলেও মানুষ মানতে চায় না। এই কারণে বলি, আপনার পরিবার সহ বিভিন্ন পরিবারে যাদের বয়স্ক মানুষ, যাদের বয়স 70-80, যাদেরকে ভ্যাকসিনেশন যারা নেয়নি, যারা ভ্যাকসিন নিতে চায়নি, এরকম সংখ্যা কিন্তু কম না, এবং তাদের অক্সিজেন স্যাচুরেশন 90-এর নিচে চলে আসছে, 88 হচ্ছে, 87 হচ্ছে, তারপরেও কিন্তু হসপিটালে আসবে না। ছেলে টানছে, মেয়ে টানছে, কান্নাকাটি করছে, তারা বলছেন আমার কিছু হবে না। ইউকে মতো জায়গা থেকে এসে হোটেল থেকে পালাই গেছে। এই যে ব্যাপারগুলো, আর আমরা গণমাধ্যমের যারা কাজকর্ম করি, আপনি তো গণমাধ্যমের কর্তা ব্যক্তি, উনি গণমাধ্যমের কর্তা ব্যক্তি, আমাকে একটা জিনিস বলেন তো, এই যে মানুষকে, অনেকেই বলেন, বিশেষজ্ঞরা বলেন যে মানুষকে দোষ দেওয়া যাবে না, আমি কিছুটা মানছি কিছুটা মানছি না। চীন থেকে আসা যে উহান থেকে যে ছাত্রদেরকে আনা হলো, কি চমৎকার একটা পরিস্থিতি এবং বৈজ্ঞানিকভাবে কিন্তু আনা হয়েছে। ইতালির থেকে যে নাগরিকরা আসলো, যারা যে চিৎকার করলো, আমার পাসপোর্ট নিয়ে যারা নাগরিকত্ব নিয়ে কথা বললো, আমার দেশপ্রেমের একবার আঘাত আনলো, কই আমাদের পণ্ডিত জন না কিন্তু তাদের কিছু বললেন না, তাদের ব্যাপারে কিছু বললেন না। বললেন কি যে হ্যাঁ তারা যোদ্ধা, তারা হচ্ছে আমাদের বৈদেশিক অর্থ উপার্জনের যোদ্ধা। আমি এখানে একটু ডিফার করি, ওই সময় কিন্তু মানুষ বলেছে সরকারের শক্ত হওয়া উচিত ছিল, এদেরকে ছেড়ে দেওয়া উচিত। আপনি যে দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে দেখেছেন, না আমরা নিজেরা এখানে আর বিতর্ক সূচনা করতে চাই না, যদিও আই অলসো বেগ টু ডিফার কিছু কিছু পয়েন্টে, যাকে এই আলোচনার সময় নেই, কারণ আমরা ভিকটিম ব্লেমিং এ যাচ্ছি। এখানে অ্যাপ্রোচ হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনার স্টেট ফার্স্ট হইতে হবে, আপনাকে স্ট্রিক্ট হতে হবে, আপনার রেজিলিয়েন্ট হতে হবে, যে আমি যেটা সিদ্ধান্ত নিব সেটা আমি এনফোর্স করব। মক্কা মদিনায় নামাজ হবে না, সেটা এনফোর্স করব, সেটা তারা এনফোর্স করেছে, আমরা তো পারলাম না এনফোর্সের। এখানে আপনি মোটরসাইকেল নিয়ে আমরা উত্তরায় যাব, গাজীপুরে যাব, কিন্তু যদি আমি তো দেখিনি শহরের মধ্যে কতগুলো পয়েন্টে আপনার চেক পয়েন্ট বসানো হয়েছে, যদি আমি মেন করতাম যে না চেক পয়েন্ট গলিয়ে কোনো গাড়ি এখানে যাবে
যাবে না যত অজুহাতই দেখান। এখন আমরা বলছি যে হ্যাঁ অজুহাতটা আমার কাছে ভ্যালিড মনে হচ্ছে, কিন্তু আপনি ভ্যালিড অজুহাত করার জন্য তো রাস্তা তৈরি করে রেখেছেন, শিল্প কলকারখানা খোলা রেখেছেন, বাজার 4 মাস মসজিদ বন্ধ ছিল, একদম একটা লোক ঢুকতে পারে না। এটা আলোচনা করা যাবে, এটা শেষ হবে না, আপনি যে জায়গায় শেষ হবে না, আমরা অন্য প্রসঙ্গে যাব। শেষ তো নাই, কিন্তু আমাদের উদ্যোগগুলো যে জরুরি, এবং আমরা এই যে এখনকার যে পরিস্থিতিতে সেখানে অভিভাবকত্ব লাগবে, সেখানে স্টুয়ার্ডশিপ লাগবে, এখানে মানুষের কথা বলে লাভ হবে। সেই অভিভাবকত্বের খাতে যদি আপনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে অনেকগুলো ব্যত্যয় ঘটেছে, এবং সেই ব্যত্যয় যে শুধুমাত্র যে যারা রাষ্ট্র পরিচালক তারা করেছেন তা তো না, নাগরিকদের ক্ষেত্রে কিন্তু ঘটনা ঘটেছে, এবং নানান রকম অজুহাতের জায়গা তৈরি করেছে। আমি সেই কথা বলতে চাইছি। আমি যদি বলি, আমরা ফেরিঘাটের ছবি দেখানোর পর দিন ফেরিঘাটের লোক যাওয়ার সংখ্যা বেড়ে গেছে, কারণ তারা বুঝে ফেলেছে যে ওখানে এইভাবে যাওয়া যায়, এইভাবে পথ তৈরি হয়ে যায়। অনেকগুলো বিষয় আছে, গণমাধ্যম না দেখাইলেও এই ছবি ফেসবুকে আসছে, ইউটিউবে আসছে, মানুষের হাতে আছে মোবাইল। এটা একদমই মানে ভিন্ন আলোচনা, ওইদিকে আর যে লাভ হবে না। জাতীয় পার্টি একটা কমিটি হয়েছে, আমরা জাস্ট 2 মিনিটে শুনে শেষ করব। কিরকম একটা সার্কাস্টিক মনে হলো পুরো বিষয়টা। হঠাৎ করে এরিক এরশাদ একটা কমিটি ঘোষণা করলো, জিএম কাদের বলছেন তিনি কিছু জানেন না। আসলে জাতীয় পার্টি যতটা না রাজনৈতিক দল, তার চাইতে একটা ব্যক্তি মালিকানার একটি সংগঠন, এবং এরশাদ সেটার মালিকের উত্তরসূরিরা এখন সম্পদের ভাগবাটোয়ারা যেভাবে নিয়ে লড়াই করে, পার্টির নেতৃত্ব নিয়ে সেভাবে লড়াই করছে। এই পার্টি নিয়ে কোনো আলোচনাই আমি আসলে করতে চাই না। আমার কাছে জাতীয় পার্টিকে কোনো রাজনৈতিক দল মনে হয় না। এরশাদকে আমার কাছে স্বৈরাচার এবং বাংলাদেশের মৌলিক স্তম্ভকে বিনষ্টকারী ছাড়া আর কিছুই মনে হয় না। সুতরাং সেই রাজনৈতিক দল নিয়ে আলোচনা করাটাও আমার কাছে মনে হয় সময়ের অপচয়। দেখি কি হয়, সেটাই হলো বড় কথা। আমি অন্তত তাই মনে করি। সৈয়দ ইসরাক যা বলেছেন তার সাথে কি আর যোগ করার কিছু আছে? আচ্ছা, তাহলে আমার কাছে মনে হয় যোগ করার কিছু নাই। তাহলে আমরা শেষ করি, কেননা যদি আমি বাক বিস্তার করি অনেকগুলো কথা বেরিয়ে আসবে। আমাদের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে রাজনীতির যে প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, এবং সেখান থেকে কিছু কিছু বিষয় উঠে এসেছে যা খুবই আমাদের রাষ্ট্রের জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয়, কিন্তু এই ধারাবাহিকতা রয়ে গেছে, যে কারণে এখানে আর মন্তব্য করার কিছু নাই। এবং সেই স্বৈরাচার যাদেরকে বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করেছে, তারাও আবার সময়ে সময়ে যার যার পলিটিক্যাল পার্টনার হয়েছে, এবং এই রাজনীতির নিষ্ঠুর বাস্তবতা, এই নিষ্ঠুর বাস্তবতার মধ্যে এখনো পর্যন্ত জাতীয় পার্টি টিম হয়ে চললেও না, এদের ফার্দার কন্ট্রিবিউট করার মতো ক্যাপাসিটি দেখছেন কিনা? মানে সামনের দিনগুলোতে যে দ্বিতীয় আরেকটা উইং তৈরি হলো, আরেকটা কমিটি গঠন হলো, এটা কি যেটা রিজার্ভে বললেন যে এটা আমার কি আগাম মন্তব্য করা সাবে? আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। রাজনীতি করতে গেলে তার একটা দর্শন লাগে, যেটাকে এপিজে আব্দুল কালাম বলেছিলেন ক্রিয়েটিভ লিডারশিপ, এবং সেটা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষায় রাজনীতিবিদদের, রাজনীতির নেতার আদর্শ থাকতে হয়। সেই আদর্শের জায়গায় তো একেবারে গোড়ার থেকেই খামতি, কোনো আদর্শের জায়গা তৈরি হয়নি। আমি এর উদাহরণ দিই। জিল্লুর রহমান সাহেব, যিনি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, 11-11 সময় তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন। গতকালকে একজন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা প্রশ্ন করেছেন যে আপনি কি করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সভাপতি হলেন? তখন তিনি তার দিকে তাকিয়ে উত্তর দিলেন, যেই লোকের নেতার কথা বলছেন তার পিছনে 50 বছরের রাজনৈতিক ইতিহাস আছে। তার স্ত্রী এখন খুবই অসুস্থ, কয়েক মাস যাবৎ অসুস্থ, অতএব তার চিত্ত এখন চঞ্চল, অতএব সে এখন কি মন্তব্য করছে এই ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না। রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতা এইভাবে গড়ে ওঠে। এটা সকালে একজন বলছে এর সাথে ও আছে, বিকেলে বলছেন ওর সাথে ও ঘটছে। এই যে সৈয়দ ইসরাক চমৎকার করে ব্যাখ্যা করেছেন, এই ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে তার দ্বিতীয় প্রজন্মের মধ্যে যেরকম মারামারি হয়, তৃতীয় প্রজন্ম খুঁজে পাওয়া যায় না, তেমন একটি প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। আর অধিক মন্তব্য করা ঠিক হবে না। জি, আরেকটা প্রসঙ্গ যে আপনি সুভাষ দত্ত যেটা তুলেছেন, সেটা রাজনৈতিক দলগুলো অংশগ্রহণের প্রসঙ্গ আর কি। বিরোধী দলের প্রসঙ্গটা উনি এনেছেন যে তারা এখানে অংশগ্রহণ করতে পারতো কিনা, কিন্তু প্রতিনিয়ত তো আলাপ আলোচনা হচ্ছে, প্রতিনিয়ত কিন্তু এক্সচেঞ্জ অফ কি বলবো যে ওয়ার্ডস, হ্যাঁ, দুই পক্ষেই আমরা শুনি। এটা কি সুযোগ আছে? ওবায়দুল কাদের সাহেব যদি বলেছেন যে রাজনৈতিক দল বা বিএনপি থেকে বলা একটা সর্বদলীয় কমিটি গঠন করা যেত, বা এইভাবে একটা কালেকটিভ অ্যাপ্রোচ নিয়ে এই মহামারী মোকাবেলা করা যেত, জাতীয় ঐক্যের মতো পরিস্থিতি সেরকম। কিন্তু আবার ওবায়দুল কাদের সাহেব বলছেন যে এই জন্য মহামারী মোকাবেলার জন্য কোনো রাজনৈতিক কমিটি গঠন করে তো মহামারী মোকাবেলা করা যায় না।
মানে এই জায়গার মধ্যে আসলে অংশগ্রহণের জায়গাটা কিভাবে হতে পারে? বিএনপি যে কথা বলছে যে জাতীয় ঐক্য বা সর্বদলীয়, এটা আমার কাছে মনে হয় যে বাস্তবতা পরিপন্থী কথা। যেহেতু আমাদের এখানে বিভাজনটা খুবই শার্প, সেখানে এই ধরনের কথা বলা, প্রত্যাশা করার জায়গাটা, এটা হলো দায়িত্ব এড়িয়ে চলার একটা প্রবণতা। বিএনপি যদি চাইতো এটাকে একটা রাজনৈতিক কর্মসূচি হিসেবে নিবে, যে জনগণের কাছে আমি যাব এই অতিমারির সময়, এই সুযোগটা কি তারা কাজে লাগাতে পারতো? তারা পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, জনপদে জনপদে কমিটি করতে পারতো, মানুষকে মাস্ক পরে উদ্বুদ্ধ করতে পারতো। এটাকে নিষেধ করতো কেউ? আর যদি নিষেধ করতো তাহলে সরকারি বেকায়দায় পড়তো। তারা তো সেই উদ্যোগটা নেই কোথাও, সেটা তো দৃশ্যমান। ভিজিবিলিটি বলেন, আমি তো কোনো ভিজিবল কোনো অ্যাপ্রোচ দেখি নেই অন্তত। হয়তো তাদের অনেক কর্মী অনেক জায়গায় কাজ করেছে, অনেক নেতা কাজ করেছে, কিন্তু বিএনপি নিজে জাতীয়ভাবে একটা কর্মসূচি নিয়ে বা অন্য কোনো রাজনৈতিক দল যদি নিত, তাকে তো নেশন ওয়াইড সেটা নিশ্চয়ই একটা উপকার আসতো মানুষের। এমনকি আমি আওয়ামী লীগকেও একই কথা বলবো। আওয়ামী লীগ এসে সংগঠন, ওবায়দুল কাদের ঢাকায় বসে বসে প্রতিদিন ল্যাপটপ দেখে দেখে অনেক কথা বলেন ঠিকই, কিন্তু এটা যে একটা অ্যাপ্রোচ নেওয়া সে মানে মানুষের পক্ষে, সেটা বরং দেখি নাই। বরং তার জনপদে তো আমি সহিংসতা দেখেছি তার ভাইকে কেন্দ্র করে, সেখানে দুজন মানুষ মারাও গেছে। একটা বিষয় এখানে যোগ করি, আপনি এখন লকডাউন বলেন, শাটডাউন বলেন, যেভাবেই বলেন না কেন, আপনি এই মহামারী নিয়ন্ত্রণ করে এভাবে হবে না। এখন একমাত্র পথ হচ্ছে ভ্যাকসিনেশন। এবং যে ডিসরাপ্টেড ভ্যাকসিনেশন যেটা হয়েছে, সেটাকে আমরা আশার আলো দেখছি। মাননীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ, একটু হিসাব করে ক্যালকুলেটিভ ভাবে বলেন, হ্যাঁ আসছে, কিন্তু যেই পেসে আসছে, যেভাবে সংগ্রহ করছে, আমরা তো সংখ্যাগুলো জানছি, তাতে কি মনে হয় যে ডিসেম্বর নাগাদ আমাদের যে পরিমাণ মানুষের ভ্যাকসিনেটেড করতে হবে, 10 কোটি অন্তত, সেই 10 কোটি মানুষের ভ্যাকসিনেশনের জন্য যে সংখ্যা আসছে, যে গতিতে আসছে, যে কালেকশন, তাতে কি মনে হয় আপনি আগস্ট মাসে এমন পরিস্থিতি দাঁড়াবে? এটা আমি যেহেতু ওষুধ বিজ্ঞানের সাথে যুক্ত এবং যেহেতু এটা খোঁজ খবর রাখি এবং ভ্যাকসিনেশন নিয়ে আমার অনেকগুলো লেখা, অনেকগুলো কথা আপনাদের সামনে বলেছি, আমার কাছে মনে হয় যে গতিময়তার সাথে শুরু হয়েছিল, মাঝখানে যে আকস্মিক ভয়ঙ্করতার কারণে বন্ধ হয়েছে, এটা আরও গতিময়ভাবে শুরু হবে। এবং একটা কথা মনে রাখা দরকার, দর্শকদেরও জানিয়ে রাখি, একসাথে 2 কোটি ভ্যাকসিন যদি আসে, তাহলে কিন্তু সেই ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা চালু করতে পারবো না। সেটা আবার প্রিজার্ভেশন, কেননা এখানে একটা প্রত্যেকটা ভ্যাকসিনের শেলফ লাইফ আছে। এমনি বাংলাদেশ একটা রিস্ক দিয়েছে, পৃথিবীতে সর্বোচ্চ 4টি ভ্যাকসিন একই সাথে রোল করার দৃষ্টান্ত বাংলাদেশ 7টি ভ্যাকসিন একসাথে রোল করেছে। এই যে ভ্যাকসিনেশন যে প্রোগ্রামটি, এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সৃজনশীল কূটনীতির একটা কিন্তু বিস্তার। তাহলে আশা করা যাচ্ছে যে ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি আগস্ট মাসের মধ্যে চেহারার কিন্তু সব পরিবর্তন ঘটবে, এটা আমি খুব আশাবাদী। আর সবাইকে আমি বলে রাখি, ভ্যাকসিন নিয়ে চিন্তা করবেন না। 2, ভ্যাকসিন কোনটা পেলেন? ফাইজার বায়োনটেক না মডার্না না অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ডের যে কথা বলছে এটা, না কিংবা অ্যাস্ট্রাজেনেকা নতুন যেটা আসছে সিনোফার্ম, সিনোভ্যাক, কোনটা নিয়ে চিন্তা করবেন না। প্রতিটি ভ্যাকসিনই কার্যকরী, প্রতিটি ভ্যাকসিন। কারো 80%, কারো 85%, কারো হয়তো 75%। কিন্তু আপনি যদি উপরে চাই, কিন্তু আপনি যদি ভ্যাকসিনেশন আপনি করে থাকেন, আপনি যদি পরিপূর্ণভাবে 2 ডোজ দিয়ে থাকেন, আপনি করোনায় আক্রান্ত হবেন না এমন কথা বলা যায় না। কিন্তু আপনি আক্রান্ত হওয়ার পরে আপনাকে এল্ডারলি পিপলদের জন্য তো অনেক সময় ঝুঁকি তৈরি হচ্ছে। আপনি ভয়ঙ্কর দিকে যাবেন না, আপনার আইসিইউ বেডে যুক্ত হতে হবে না, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই বলে বিজ্ঞান। সারা পৃথিবীতে এটাই কিন্তু প্রচলিত রয়েছে। সুতরাং যত দ্রুত সম্ভব ভ্যাকসিন, সেটাই হচ্ছে আমাদের এখনকার মূল লক্ষ্য হওয়া উচিত। আর কিছু যুক্ত করতে চাই না, টিকাকরণটার ব্যাপার আমিও আশাবাদী। যেভাবে টিকা আসছে এবং যেভাবে শুরু হয়েছে, প্রত্যেকের কাছে অনুরোধ, যার যেখানে বয়স হয়েছে 35, টিকার জন্য প্রস্তুত হন, নিবন্ধন করুন, টিকা নিন। টিকার প্রকার নিয়ে সংশয় প্রকাশ করার সময় এখন নয়, কিন্তু আসলে টিকাটা দিতে হবে। কেউ হয়তো ফাইজার পাবে, কেউ মডার্না পাবে, কেউ সিনোফার্ম পাবে, কিন্তু টিকা দিতে হবে। এবং অনেক ধরনের টিকা নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা আছে, কিন্তু কোথাও এটা বলা হয় না যে টিকা কার্যকর না। কোনোটা 60%, কোনোটা হয়তো 90%। আপনি দেখেন কিউবাতে 5টি টিকা আবিষ্কৃত হয়েছে। কিউবাতে তাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা উন্নত এখনো, তার প্রমাণ করেছে। তাদের টিকার নাম আছে আবদালা। এবং সেখানে জনগণ কিন্তু ওই টিকা নেওয়ার জন্য কিন্তু তারা সবচেয়ে বেশি আগ্রহী। কিন্তু আমাদের নিশ্চয়ই সক্ষমতা জায়গা আমরা যৌথ প্রযোজনায় কিছু করার চেষ্টা করছি। আমাদের সেই সক্ষমতা স্পুটনিক শুরু হয়েছে, আমরা সেই জায়গা থেকে এগিয়ে যাচ্ছি। ইরানও কিন্তু তার টিকা আবিষ্কার করেছে। অতএব আমরা অবশ্যই পাবো। এই বছরের শেষে আমরা এরকম কিছু আশা করতে পারি। কিন্তু ভ্যাকসিনেশন নিয়ে কেউ দুশ্চিন্তা করবেন না, কিংবা এখান থেকে দূরে। ধন্যবাদ আপনাদের দুজনকে মূল্যবান মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এই আলোচনার একটি উদ্দেশ্য, যে যেই শিথিল করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সময়টায় কেউ বিষয়টিকে
খুবই স্বাভাবিকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। পরিস্থিতি যথেষ্টই নাজুক এবং এই উদ্বেগের মধ্যেই আমাদের চলাচল, আমাদের কার্যক্রম, আমাদের জীবনাচরণ এগুলো ঠিক করতে হবে। স্বাস্থ্যবিধিগুলো মানার কোনো বিকল্প নেই। সুতরাং যেখানে যে কাজের সঙ্গে যুক্ত হই না কেন সম্পূর্ণভাবে নিজেকে সুরক্ষিত রাখার কথা মাথায় রাখতে হবে এবং স্বাস্থ্যবিধিগুলো কঠিনভাবে মেনে চলতে হবে। সেটি হচ্ছে আমাদের প্রার্থনা। এবং একই সঙ্গে যে টিকার কথা বলা হয়েছে, টিকার বাদ বিচার না করে টিকার যে এখন যেভাবে রেজিস্ট্রেশন হচ্ছে সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে যত দ্রুততার সঙ্গে যার সুযোগ আছে তারা টিকা গ্রহণ করুন এবং নিজেদের সুরক্ষিত রাখুন। সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন। ভিজিট করুন www.ntpbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান এবং খবরের আপডেট প্রতিনিয়ত আমরা খবরের আপডেট দিচ্ছি, সেগুলো আপনারা জেনে নিতে পারেন।